যৌথ বাহিনী ঠিক কি এজেন্ডা নিয়ে কাকে হান্ট করতে তার ডেভিল হান্ট অপারেশনে নেমেছে। মনে হচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনী আফ্রিকার যেসব দেশে শান্তি রক্ষায় যায় ঠিক যেন সে দেশের দশা হয়েছে আমার সোনার বাংলার। দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে আরেক দফা আগুন, লুটপাট, গুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া চালানোর মধ্যে 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া সহ গাজীপুরে আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রীর বাড়িতে গিয়ে উপস্থিত হলে স্থানীয়রা বৈষম্য বিরোধী ছাত্রদের মারধর করলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করে গাজীপুরে সড়ক অবরোধ করে জানিয়ে দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের নিরাপত্তা দিতে না পারলে তাকে পদত্যাগ করতে হবে। ওই অবস্থাতেই স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেন। এর মধ্যে আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, যাকে ডক্টর ইউনুস মাস্টার মাইন্ড বলে ডাকেন, সেই মাহফুজ আলম আবার তৌহিদি জনতার উদ্দেশ্যে বলে দিয়েছিলেন যে তৌহিদি জনতার মব আর সহ্য করা হবে না। এখন আবার এরই মধ্যে সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, পাবলিক, প্রাইভেট, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই, সন্ত্রাস বন্ধে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু হয়েছে। এখন মনে রাখতে হবে, কোনো সাধারণ শিক্ষার্থী আসলে সাধারণ শিক্ষার্থী নয়। গত কয়েক মাসে আমরা দেখলাম যে ছাত্র দল যখন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে ঢুকতে চাইছে তখনই তাদের সঙ্গে হাতাহাতি, মারামারি, হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটছে সাধারণ শিক্ষার্থীদের। গত কয়েক বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধ্য হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিংবা কয়েক দশক ধরে সাধারণ ছাত্রদের মধ্যে মিশে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা ছাত্র শিবির, এই দুই তরফেই দাবি হচ্ছে কোনো ক্যাম্পাসে প্রকাশ্য ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কাজেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা সারা দেশের নানা ক্যাম্পাসে ছাত্র দলকে প্রতিহত করছে। কাজেই এই সাধারণ শিক্ষার্থীরা ঠিক কোন সাধারণ শিক্ষার্থী যারা এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উদ্যোগী এবং উদ্বেগী হয়ে উঠেছেন তা আসলে বলা খুবই মুশকিল। তবে তারা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারেন তাহলে যেন ছাত্রদের হাতে দায়িত্ব দিয়ে তিনি চলে যান। তারা নাকি দেখিয়ে দেবেন কি করে সারা দেশ ছিনতাই, ধর্ষণ, রাহাজানি মুক্ত করতে হয়। তো সোমবারে স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পদত্যাগ করেন নাই। আর অনলাইন সংবাদে পড়ছি বাংলাদেশে বিক্ষোভ প্রকাশের নামে 450 থানা লুট, অগ্নিসংযোগ, পুলিশ খুন, অস্ত্র লুটপাট করে নিয়ে হাত পাকিয়ে ফেলার পর এখন দুষ্কৃতকারীরা বিমান ঘাঁটিতে হামলা করছে। আইএসপিআর বলছে একদল দুষ্কৃতকারী হঠাৎই নাকি কক্সবাজারের বিমান ঘাঁটিতে গিয়ে হামলা করেছিল। খোদ রাজধানীতে ধানমন্ডিতে মোহাম্মদপুরের দিক থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে খোলা অস্ত্র দেখিয়ে মহড়া করে হাজারীবাগের দিকে চলে গেছে এমন খবর পড়ছি। আর সে সময় নাকি ধানমন্ডির দোকানপাট ঝাঁপ বন্ধ করে দিচ্ছিল, মসজিদ থেকে মাইকে জনতাকে সাবধান থাকতে বলা হচ্ছিল। মনে হচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনী আফ্রিকার যেসব দেশে শান্তি রক্ষায় যায় ঠিক যেন সে দেশের দশা হয়েছে আমার সোনার বাংলার। আপনারা ঘুমের মধ্যে গভীর রাতে এই নাটক মিস করে ফেলেছেন কিনা জানি না, রাত 3টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন সোমবার থেকে আর দেশে কোথাও আইন শৃঙ্খলার কোনো যাতে না অবনতি ঘটে, কোথাও যাতে কোনো অপরাধ না ঘটতে পারে সেজন্য ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এরপরেও যদি স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা কার্যকর করতে না পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাহলে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। মানে এতদিন কি স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে বলে রেখেছিলেন যে অপরাধ হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ব্যবস্থা না নিতে, বা কেউ যদি নিষ্ক্রিয় থাকে তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এমন কোনো আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে রেখেছিলেন কিনা বুঝতেই পারছেন এমন কোনো পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করার উপায় ছিল না। কারণ রাত 1:15 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে
ছিনতাই, সন্ত্রাস এসব দমনে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে তখন আন্দোলন করছিল এবং তারা সোমবার দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য। তো এমন অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা যখন রাত 3টায় সংবাদ সম্মেলন ডেকেছেন, নিশ্চয়ই উপদেষ্টা পদত্যাগের ঘোষণা দেবেন। এমন সম্ভাবনার কথা ভেবে শরীরে যান, পকেটে মোবাইল, কাঁধে ক্যামেরা নিয়ে ছিনতাই, খুন এসবের ভয় তুচ্ছ করে সাংবাদিকেরা জড়ো হয়েছিলেন বটে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার পদত্যাগের দাবি তো এই প্রথমই নয়। যে কারণে পদত্যাগের দাবি সে বিষয়ে উনি যদি ব্যবস্থা নিতেই পারেন তাহলে পদত্যাগের প্রয়োজন কি? তো এমন অভিনব রাত 3টার সংবাদ সম্মেলন সেরে যখন সাংবাদিকেরা বেরিয়ে আসছিলেন তখন সেখানে গিয়ে উপস্থিত হন মবের রাজা হাসনাত। তবে হুজুরের কি মর্জি সে বিষয়ে জানার কোনো সৌভাগ্য হয়নি সাংবাদিকদের। আপনাদের মনে থাকবে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন হাসনাত রায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তার রাত 3টার সংবাদ সম্মেলনেও বলেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতো কিংবা ভারতীয় সংবাদ মাধ্যমের মতো আজে বাজে কথা না লিখে সরকারকে সহযোগিতা করতে আর ভালো ভালো কথা লিখতে, আর তাহলেই নাকি সরকার সফল হবেন আইন শৃঙ্খলা রক্ষায়। অবশ্যই সে কথা মাথা পেতে নিয়ে সংবাদ মাধ্যমগুলো একেবারেই বিশেষ দুঃসাহস দেখাচ্ছেন না, কিন্তু পত্রিকায়ও যা আসছে না, প্রায় প্রতিদিন ফেসবুকের বিভিন্ন গ্রুপে মানুষ তাদের ভয়াবহ অভিজ্ঞতা লিখছেন। নিয়মিত ঢাকার ভেতরের যাত্রীবাহী বাসেই দল বেঁধে ছিনতাইকারীরা উঠছে, কিছুক্ষণ ধরে ছিনতাই করছে, করে পাশের বাসে উঠে যাচ্ছে, রাতের বাসে কয়েক ঘন্টা ধরে হাইওয়েতে আটকে বা সারি ধরে বাস দাঁড় করিয়ে ডাকাতির ব্যক্তিগত অভিজ্ঞতা ফেসবুকেই লিখছেন সাধারণ মানুষ আর সান্ত্বনা পেতে চাইছেন। তো এ অবস্থায় বিদেশি সংবাদ মাধ্যম বিবিসি আবার বাস ভর্তি যাত্রীদের বরাতে লিখে বসেছে যে ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে এক বাসে প্রায় 3.5 ঘন্টা ধরে অস্ত্রধারী ডাকাতেরা লুটপাট করেছে আর একজন হিন্দু নারী যাত্রীকে পেছনে নিয়ে ধর্ষণ করেছে। এখন পুলিশ বলছে প্রমাণ না পাওয়ায় এজাহারে ধর্ষণের কথা তারা রাখতে পারে নাই। এখন বিদেশি সংবাদ মাধ্যম এসব চলন্ত বাসে ধর্ষণের কথা লিখেছে, সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে কিনা তাই বা কে জানে, আবার কে কোথায় ফ্যাসিস্টের দোসর বা ভারতের দালাল আছে সেটাও বলা খুবই মুশকিল। কিন্তু বিপদ হচ্ছে এরই মধ্যে আবার সাধারণ মানুষের ধারণ করা বিভিন্ন ভিডিও বেরিয়ে পড়ছে। উত্তরায় তরুণ তরুণীকে রামদান দিয়ে দিনে দুপুরে কোপানোর ভিডিও ভাইরাল হওয়ার পরপরই আবার রোববারে বনশ্রীতে বাসার নিচে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছুরি মেরে তার কাছ থেকে সোনার গয়না টাকা পয়সা লুটপাট করে নেওয়ার ভিডিও এখন ভাইরাল হয়েছে। এই নিয়ে আর কত কথা বলবো, আর কোনটা রেখে কোনটার তালিকা দেব? শিগগিরই কি কোনো উন্নতি হবে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির, কিংবা সরকারের জন্য এটা কি কোনো অগ্রাধিকার বা প্রায়োরিটি? দেখেন, আমরা কিন্তু জানি না বাংলাদেশে এই যে 450-র বেশি থানা লুট হলো সেখান থেকে কত অস্ত্র লুট হয়েছিল, কত অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা গেছে। আমরা জানি না পুলিশ হত্যার শিকার হওয়ার পরে, থানায় অগ্নিসংযোগের পরে, সকল দলিল দস্তাবেজ পুড়ে যাওয়ার পরে, তাদের অস্ত্র লুট হওয়ার পরে, তাদের গাড়িগুলো পুড়ে যাওয়ার পরে ঠিক কি শক্তি সামর্থ্য নিয়ে এখন মাঠে আছে আমরা জানি না। আসলে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার কিনা আমাদের পুলিশ। আমরা জানি না যৌথ বাহিনী ঠিক কি এজেন্ডা নিয়ে কাকে হান্ট করতে তার ডেভিল হান্ট অপারেশনে নেমেছে। আজকের বিবৃতিতে যেমন সেনাবাহিনী চিহ্নিত করতে পারেনি যে কোন সে দুষ্কৃতকারী যারা এই মহাসাহস দুঃসাহস দেখালো কক্সবাজারে সামরিক বিমান ঘাঁটিতে গিয়ে হামলা চালানোর, ঠিক তেমনি আসলে কোথাও চিহ্নিত করা যাচ্ছে না সরকার কাকে দুষ্কৃতকারী মনে করে, কাকে মনে করে না, কোনটিকে অপরাধ মনে করে, কোনটিকে অপরাধ মনে করে না। সামরিক বাহিনীর মতোই আসলে কোনো বাহিনীর পক্ষেই হয়তো এখন চিহ্নিত করা মুশকিল যে কোন দুষ্কৃতকারীর লক্ষ্য আপনার মোবাইলটা নিয়ে যানটা নিয়ে নেওয়া আর কোন দুষ্কৃতকারীর লক্ষ্য হয়তো সামরিক বিমান ঘাঁটির মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। তবে সরকারকে কি এই জন্য চিন্তিত মনে হচ্ছে? না,
নোবেলে শান্তি পাওয়া আমাদের প্রধান উপদেষ্টা সহ তার পারিষদবর্গ খুবই তৃপ্ত তাদের দেশ পরিচালনার দক্ষতায়। তারা বলেছেন প্রথম ইনিংস শেষ হয়েছে, সবে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছেন তারা বাংলাদেশকে নিয়ে। কাজেই দর্শক গ্যালারিতে বসে জানটা হাতে নিয়ে অপেক্ষা করা ছাড়া আপনার গতি কি? মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আবেদনের ওপর শুনানি করবে আপিল বিভাগ। নতুন আপিল আবেদনে অতিরিক্ত গ্রাউন্ড বা যুক্তি সংযোজনের অনুমতিও দেওয়া হয়েছে এটিএম আজহারুল ইসলামকে। বুধবার সকালে শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ আজহারুল ইসলামের করা লিভ মঞ্জুরের অথবা আপিলের অনুমতি মঞ্জুরের আদেশ দেন। এই প্রথম মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও আপিল শুনানির আবেদন বা লিভ মঞ্জুর হলো। যে যুক্তিতে আবারও আপিল শুনানির আবেদন করেছিলেন আজহারুল ইসলামের আইনজীবীরা, তারা বলছেন সেই যুক্তিতে ট্রাইব্যুনালের সকল রায় প্রশ্নবিদ্ধ হবে। 2014 সালের ডিসেম্বরে এটিএম আজহারুল ইসলামকে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে 2019 সালের অক্টোবরে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছিল আপিল বিভাগ। পরে 2020 সালের জুলাই মাসে খালাস চেয়ে আপিল বিভাগে রিভিউ করেন আজহারুল ইসলাম। সেই রিভিউ আবেদনের শুনানি পেতে তাকে 5 বছর অপেক্ষা করতে হলো। গত 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা দেশে জামায়াতে ইসলামী প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি আবারও জোরে সোরে শুরু করতে পারে এবং ফেব্রুয়ারি মাসে জামায়াতে ইসলামীর নেতারা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন, লাগাতার কর্মসূচি ঘোষণার হুমকি দেন এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পেলে তিনি 25শে ফেব্রুয়ারি স্বেচ্ছায় কারাবরণ করতে চান। এরই মধ্যে গত সপ্তাহের শেষে আজহারুল ইসলামের রিভিউ আবেদনটি অবশেষে শুনানির জন্য 24শে ফেব্রুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় আসে। এখন আগামী 22শে এপ্রিল পুনরায় আপিল শুনানি শুরু করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ সহ 5 বিচারপতির বেঞ্চ। জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেওয়া আপিল বিভাগের রায়কে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেছেন তার রিভিউ আবেদনে তার আইনজীবীরা। তারা বলছেন তারা যে যুক্তিতে বা গ্রাউন্ডে রিভিউ চেয়েছিলেন তাতে ওই ট্রাইব্যুনালে মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আব্দুল কাদের মোল্লা সহ সকল জামায়াত নেতার বিরুদ্ধে দেওয়া রায়কেই প্রশ্নবিদ্ধ করা যায় এবং সেগুলো অবিচার হয়েছে বলে প্রমাণিত হবে। তাদের অভিযোগ প্রথাগত আন্তর্জাতিক আইন অমান্য করে সে সময় রায় দিয়েছিল ট্রাইব্যুনাল এবং পরবর্তীতে আপিল বিভাগ। এই যুক্তিকেই রিভিউ আবেদনের শুনানিতে প্রধান যুক্তি হিসেবে তুলে ধরেছেন তারা। আজহারুল ইসলামের আইনজীবীরা বলছেন আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধ বলতে সিস্টেম্যাটিক এবং ওয়াইডস্প্রেড এই দুটো উপাদান থাকতে হবে। আইন অনুযায়ী সিস্টেম্যাটিক বলতে অর্গানাইজড বা সংগঠিতভাবে কোনো কিছু করা বোঝায়, আর ওয়াইডস্প্রেড বলতে ব্যাপক হারে ঘটনা ঘটা বা আক্রমণকে বোঝায়। জামায়াতের আইনজীবীদের মতে যদি কোনো মামলার অভিযোগে এই দুটো উপাদান না থাকে তবে সেটি মানবতা বিরোধী অপরাধ হবে না। 2013 সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন থেকে এই সিস্টেম্যাটিক এবং ওয়াইডস্প্রেড এই দুটো উপাদান রহিত করা হয়। ওই বছরই জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় হয়। জামায়াত নেতার আইনজীবীদের যুক্তি হচ্ছে যদি আন্তর্জাতিক আইন মেনে বিচার হতো তাহলে অর্থাৎ সিস্টেম্যাটিক এবং ওয়াইডস্প্রেড এই দুটো উপাদান বিবেচনায় আনা হতো তাহলে 2013 সালে আপিল বিভাগে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড হতো না। তাই তারা মনে করছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন থেকে এই উপাদানগুলোকে বাদ দেওয়া হয়েছিল শুধুমাত্র জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এবং এ কারণেই সে সময় আইন সংশোধন করা হয়েছিল।
2014 সালের ডিসেম্বরে আজহারুল ইসলামের বিরুদ্ধে রায় দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছিল রংপুরের বদরগঞ্জে গণহত্যা এবং কারমাইকেল কলেজে একজন শিক্ষকের স্ত্রী সহ 5 জনকে হত্যার অভিযোগ সহ 3টি অভিযোগে তারা ফাঁসি দিয়েছে আজহারুল ইসলামকে। রংপুর টাউন হলে এনে নারীদের ধর্ষণের অভিযোগে 25 বছর এবং আরেকটি অভিযোগে 5 বছর কারাদণ্ড দিয়েছে। 1971 সালের মানবতা বিরোধী অপরাধের যে বিচার হয়েছে তাতে সে সময় প্রসিকিউশন আন্তর্জাতিক আইনানুযায়ী অপরাধ প্রমাণ করতে পারেনি বলে এখন দাবি করছেন আজহারুল ইসলামের আইনজীবীরা। সিস্টেম্যাটিক এবং ওয়াইড স্প্রেড অর্থাৎ সংগঠিতভাবে এবং ব্যাপক হারে সংগঠন ঘটেছে এই প্রমাণ করতে না পারায়, এই দুটো উপাদান বিবেচনা না আনাতে এটা দেশীয় আইনের হত্যাকাণ্ডের সমান হয়ে গেছে এবং মানবতা বিরোধী অপরাধের আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী বিচার হয়নি বলে অভিযোগ করছেন আজহারুল ইসলামের আইনজীবীরা।